আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি সিরিজ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা 1.3 করতে যাচ্ছি, চলুন দেখি। ওকে, আমরা আজকে 1.3 করব, যেটা হচ্ছে কেমিস্ট্রি এসএসসি সিরিজের থার্ড পার্ট। তাহলে আমাদের আজকে মেইন মুখ্য বিষয়টা কোনটা, সেটা হচ্ছে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্কগুলো কি কি। আমরা কিন্তু একদম প্রথম পার্টে জেনেছিলাম যে ন্যাচারাল সায়েন্সের কয়টা পার্ট আছে, সেগুলো হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। এখন আমাদের মেইন কনসার্নটা কেমিস্ট্রি। এখন আমরা আজকে জানবো যে এই কেমিস্ট্রি বা রসায়নের সাথে বাকি তিনটা শাখার সম্পর্কটা কি বা আছে কি না। অবশ্যই সম্পর্ক আছে এবং আমরা সেটা জানবো। আমরা যদি শুরুতেই বলতে যাই যে এই যে বিজ্ঞানের অন্যান্য শাখা যেমন কি আছে, বায়োলজি আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে। আমরা যদি বায়োলজি নিয়ে বলি তাহলে আমরা বলতে পারবো এই যে ফটোসিনথেসিস হয়, তারপর আমরা যে খাদ্য গ্রহণ করি, যে খাদ্য বিভাজন হয়, সব কিছুর মধ্যে এই রসায়নটা লুকায়িত আছে। আমরা একটু বয়ে আসি। এখন এখানে লেখা আছে যে বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে, সেগুলো কি কি, যেমন রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান এবং আরও অনেক কিছু, যেগুলো নিয়ে আমরা আগেই কথা বললাম। এখন দেখা যায় রসায়নের উপর যেরকম অন্যান্যগুলো নির্ভরশীল, রসায়নও ঠিক তেমনভাবেই অন্যান্য শাখার উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে লাইনটা পাচ্ছি। এখন আমাদের প্রথমে আছে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা কি। আমরা বললাম ফটোসিনথেসিসের কথা। কার কথা? ফটোসিনথেসিস। এখন ফটোসিনথেসিসটা আসলে কি আমাদের একটু জানতে হবে। মেইনলি আমি যদি বলি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি সমন্বয়ে যে বিক্রিয়াটা হবে কার উপস্থিতিতে? সূর্যালোকের উপস্থিতিতে, এবং জায়গাটা কোথায় হবে? ক্লোরোপ্লাস্টে, ক্লোরোফিলে। এখন তখন কি উৎপন্ন হবে? মেইনলি অক্সিজেন এবং গ্লুকোজ। মেইনলি আমাদের গ্লুকোজটা হচ্ছে মুখ্য বিষয় এবং অক্সিজেন হচ্ছে বাই প্রোডাক্ট। তাহলে আমরা একটু বিষয়গুলো লিখি। কার্বন ডাইঅক্সাইড, পানি, থাকছে আমাদের ইউভি বা সূর্যালোক, তারপর আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং পাচ্ছি গ্লুকোজ, বাই প্রোডাক্ট হিসেবে থাকছে অক্সিজেন। তাহলে দেখা যাচ্ছে আমরা ফটোসিনথেসিসটা পেয়ে গেলাম। এখন এটা কেন আমাদের রসায়নের সাথে রিলেটেড? মেইন কথা, এই যে বিক্রিয়াটা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই জন্যই রসায়ন ও জীববিজ্ঞানের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে বা একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। এখন আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা খাবার গ্রহণ করছি, এই খাবার যখন আমরা গ্রহণ করি আমাদের দেহের প্রয়োজন মেটাবার জন্য, এবং আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করি, যেটা কিন্তু আমরা এই সিরিজের সেকেন্ড পার্টে পড়েছিলাম। যখন আমরা অক্সিজেনটা গ্রহণ করি, অক্সিজেনটা কি করে? আমাদের এই খাদ্যবস্তুগুলোকে ভাঙে এবং আমরা এর থেকে শক্তি পাই। এখন এটা ছাড়া আরেকটা বিষয় হচ্ছে, এটা যখন আমরা খাবারটা গ্রহণ করি আমাদের দেহ উপযোগী হিসেবে খাবারটাকে ভাঙতে হয়। অর্থাৎ আমি যদি শর্করা গ্রহণ করি, এটাকে কিসে পরিণত হতে হবে? গ্লুকোজে পরিণত হতে হবে। অর্থাৎ আমি যদি শর্করা নিই, সেটাকে পরিণত হতে হবে গ্লুকোজে, যেটা আমার দেহ কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। এবার আসি প্রোটিনে। এখন আমরা যদি প্রোটিন গ্রহণ করি, সেটা ভেঙে কি হবে? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিডে। এগুলো আমাদের দেহে কি করতে পারবে? দেহের সঞ্চার হতে পারবে, দেহে যেতে পারবে এবং পুষ্টি সাধন করবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে যে বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক খুঁজে পাচ্ছি। বইয়ে ঠিক এটাই দেওয়া আছে। সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। এখানে কি হয়? উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে, এবং কি দেখা যায়? সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ ইউভি সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশের ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কি করে? গ্লুকোজ উৎপন্ন করে। এবং আমরা যখন খাবার গ্রহণ করি তখন সেক্ষেত্রে কি হয়? যে শর্করা বা প্রোটিন জাতীয় খাবার যখন আমরা গ্রহণ করি, শরীর সেই খাবার ভেঙে গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি তৈরি করে। তাহলে এখানে কিন্তু আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রির সম্পর্কটা কমপ্লিট। এবার যদি আমরা পরেরটাতে যাই, অর্থাৎ পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, তাহলেও কিন্তু আমরা একটা সম্পর্ক খুঁজে পাবো যে না, পদার্থবিজ্ঞান এবং রসায়নের মধ্যে একটা কি আছে? মিল আছে, একটা সম্পর্ক আছে। যেমন আমরা যদি ব্যাটারি নিয়ে কথা বলি,
দেখা যায় এই ব্যাটারির ব্যবহারটা কিন্তু ফিজিক্স জুড়ে, কিন্তু এই ব্যাটারিটা আসলো কিভাবে বা এটার পিছনে কি আছে, এর পিছনে রসায়ন আছে। অর্থাৎ এই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, আমাদের ব্যাটারি আছে, সব কিছুর মধ্যে একটা রাসায়নিক বা রসায়নের একটা ব্যাপার আছে। তাহলে আমরা বইয়ে দেখি পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ, বিভিন্ন যন্ত্রপাতি। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয়, যেটার কথা একটু আগেই বললাম ব্যাটারি, সেখানে রসায়নের অবদান বিদ্যমান। তাহলে ব্যাটারির ক্ষেত্রে কি রসায়নের অবদান আছে। আচ্ছা, এরপরে আসি আমরা তেল এবং গ্যাস অথবা কয়লা, যেটাই পুরানো হোক না কেন, এই যে পুরানো বা দহনের ফলে তৈরি হচ্ছে এনার্জি, যে এনার্জিটা আমরা জ্বালানির ক্ষেত্রে দেখি এবং ব্যবহার করে আমরা যানবাহন পরিচালিত করতে পারি। অর্থাৎ আমরা এখানে পদার্থবিজ্ঞান এবং রসায়নের একটা সম্পর্ক পাচ্ছি। তাহলে আমরা অনুধাবনও করতে পারছি যে রসায়ন নামক এই শাখাতে দেখা যাচ্ছে বায়োলজিরও যেরকম সম্পর্ক রয়েছে, ফিজিক্সেরও সেরকম সম্পর্ক রয়েছে, একটি অপরটির উপরে নির্ভরশীল কিছু কিছু ক্ষেত্রে। আচ্ছা, এখন একটা শাখা আছে, সেটা হচ্ছে ভৌত রসায়ন। সেটা কি? ভৌত রসায়ন। সেখানে দেখা যায় পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্র, তার উপর ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত। অর্থাৎ রসায়নের একটি শাখা যেটা কিনা ফিজিক্সের কিছু তত্ত্ব, কিছু সূত্রের উপর বেস করে প্রতিষ্ঠিত। ওকে, তাহলে আমরা কি জানলাম? আমরা বায়োলজির সাথে কেমিস্ট্রির একটা সম্পর্ক এবং ফিজিক্সের সাথে কেমিস্ট্রির সম্পর্ক অনুধাবন করতে সক্ষম হলাম। একদম শেষে আছে গণিতের সাথে রসায়নের সম্পর্ক। ব্যাপারটা হচ্ছে, যখন আমরা রসায়ন নিয়ে কাজ করি, গবেষণা করা হয়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে হয়। সেই ক্ষেত্রে ম্যাথ অর্থাৎ গণিতের সূত্র ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে রসায়ন এবং গণিতের মধ্যকার সম্পর্ক। তাহলে গণিতের সূত্র ব্যবহার করেই রসায়নের বিভিন্ন তত্ত্ব ও হিসাব নিকাশ করা হয়। তাহলে আমরা যে আজকে আলোচনা করছিলাম 1.3, সেখানে আমরা কি জানতে পারলাম? রসায়নের সাথে বাকি শাখার সম্পর্ক। আশা করি সবাই বুঝতে পারলাম। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।